নমস্কার, করোনার আবহে বাংলায় এই টক শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। পুজোর আগে আগামীকালই হচ্ছে এক বড়সড় রাজনৈতিক অভিযান, নবান্ন অভিযান রয়েছে ভারতীয় জনতা পার্টির। এবং তারপরে নবান্ন অভিযান কিন্তু আজকে বিকেলবেলা কিছুক্ষণ আগেই আমাদের কাছে ব্রেকিং নিউজ আসে যে আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার রুটিন সেখানে হচ্ছে স্যানিটাইজেশন হবে নবান্নতে। সে কারণে দুদিনই বন্ধ থাকবে নবান্ন, স্যানিটাইজেশন হবে এবং শনিবার রোববার ছুটি। কিন্তু বিজেপির এই অভিযানটা কিন্তু একেবারে সর্বভারতীয় স্তরের নেতৃত্বকে সামনে রেখে এক প্রবলভাবে হচ্ছে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি। আগামীকাল তাদের নবান্ন অভিযান। আমরাও সকালবেলা এই ঘটনা নবান্ন অভিযান কিভাবে তারা সম্পন্ন করছে এবং কতটা সংযমের মধ্যে দিয়ে হচ্ছে না অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেই দিকে আমরা নজর রাখব। আরও দুটো বিষয়ে ঘুরপাক খাচ্ছিল। এক থেকে হাতরাসের ঘটনা আজকেও আমরা দেখেছি যে হাতরাস কাণ্ডে প্রতিবাদে শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, স্মিতা বক্সি এরা ছিলেন। আজকে এই মিছিলটি হয়েছে এবং এই মিছিলের মধ্য দিয়ে একটা হাতরাসের ঘটনাটাকে রাজপথে, কলকাতার রাজপথে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে একটা জিগির তোলা হয়েছিল গোর্খাল্যান্ডে। তারপরে আজকে জিটি নিয়ে দিল্লিতে বৈঠক, মামুলি বৈঠক, কিন্তু কোথাও একটা জায়গার থেকে সবকটাই 2021 রাজ্য যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সলতে পাকানোটা কিন্তু জোর কদমে চলছে। পুজোর পর এই নিয়ে যে একটা বড়সড় যে একটা বিষয়, আগামী 6 মাস ব্যস্ত থাকবে রাজ্য রাজনীতি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে একটা প্রতিবেদন দেখাবো। মনীষ মার্ডার, তার তো কিছু আপডেট আছেই। সেই আপডেটটা কি? কেন মনীষ শুক্লা তার অতীত যাই থাকুক, সে এই মুহূর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে যারা জিতে আসেন, অর্জুন সিংয়ের জিতে আসা, দীর্ঘদিন ধরে একটা ক্ষমতার একচ্ছত্র ভোগ করার পেছনে এক অন্যতম শক্তি হচ্ছে এই মনীষ শুক্লা। এই মনীষ শুক্লার যত এই হত্যাকাণ্ডে ক্রমশ কিন্তু যত খুলছে, সেখানে কোটি কোটি টাকার লেনদেনের প্রশ্ন আসছে শুধুমাত্র একটি হত্যাকাণ্ডকে সংগঠিত করার জন্য। তাই তো সিআইডি কিছু আগে গ্রেপ্তার করেছে নাসির বলে একজনকে, তাকে নিয়ে ক্যানিংয়ের উদ্দেশ্যে গেছে। অনেক গ্রেপ্তার আরও পর্ব বাকি রয়েছে, কেন একটা বড় টিম এটায় কাজ করেছে। যাব প্রতিবেদনে। মনীষ শুক্লা খুনের তদন্তে রোজ উঠে আসছে নতুন কাহিনী। এবার তদন্তকারীদের নজরে ব্যারাকপুরের একটি নির্ণীয়মান বাড়ি। এই বাড়ি থেকেই নাকি মনীষ খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা। এই বাড়ি থেকে মঙ্গলবার রাত 11:30টায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি। তদন্তের স্বার্থে তার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না। এই বাড়ি সম্পর্কে জানা গেছে বেশ কিছু তথ্য। বাড়ি ঘিরে রহস্য। এই নির্ণীয়মান বাড়িতে বেশ কিছুদিন থাকছিল কয়েকজন বহিরাগত। সিআইডি সূত্রে খবর, তারা মনীষ খুনে অভিযুক্ত। রবিবার একজন ছাড়া সকলে বাড়ি ছেড়ে চলে যায়। সিআইডি অভিযুক্তদের তালিকায় নাম থাকা একজনের মোবাইল টাওয়ারের খোঁজ পায় এই বাড়ির সামনে। সেই নম্বরে ফোন করলে ঘরের ভিতর থেকে ফোন বাজে। সিআইডি অফিসাররা দরজা ভেঙে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। কাজ করছে তো ফ্ল্যাটে, মিস্ত্রির দোকান থেকে কাজ করে। ফোন করলো, ডাকলো, তো এলাম। এসে পরিচর্যা স্যার ছিল, জিজ্ঞাসাবাদ করলো প্রোমোটারের নাম্বার কী আছে না আছে। আমি প্রোমোটারের নাম্বার দিলাম, বললো তোমার ফ্ল্যাট? আর হ্যাঁ আমি থাকি। বলছে এরা কারা? এটা মিস্ত্রিরা কাজ করে, এরা এখানে থাকে। যেটুকু জিজ্ঞাসাবাদ করলো, করে বললো বাড়িটা কোথায়। আমি বাড়িটা নিয়ে গেলাম, বাড়িটা দেখালাম। হ্যাঁ বাড়িতে গেল, দুজন গেল আমার সাথে, বাড়িতে গেল, কথা বললাম, চলে গেল। কাউকে নিয়ে গেল পুলিশ এখান থেকে? আমি সেটা দেখিনি কাউকে। আমি যখন এসেছিলাম তখন এখানে প্রায় অনেক পুলিশ দাঁড়িয়ে ছিল। আমি আসা মাত্র ধারা গিয়েছিলাম যে এত লোক করে হলো, কী না হলো না হলো। মিস্ত্রিরা বেরিয়েছে, সেগুলো আতঙ্কিত ছিল, ওরা ভয় পাচ্ছে। আর ওরা ভয় পাচ্ছে না, আমি কথা বলি, দেখি কী বলছে না বলছে। তারপরে আমি স্যার ছিল, আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো। মনীষ শুক্লা খুনে উঠে এসেছে আরও এক চরিত্র, নাসির খান, যাকে গ্রেপ্তার করেছে সিআইডি। একটি ছবি ছাড়া আর কিছু প্রকাশ করতে নারাজ পুলিশ। সে নাকি মনীষ শুক্লা খুনের মাস্টারমাইন্ড। কে এই নাসির খান, দেখে নেওয়া যাক সূত্রের খবর। নাসির খান আদতে বাংলাদেশের বাসিন্দা। নাসির মূলত সুপারি কিলার হিসেবে পরিচিত। মনীষ খুনের আগেও ব্যারাকপুরে একটি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় নাসির।
17 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর জামিল আখতার খুনের ঘটনায় দীর্ঘদিন জেল খাটে নাসির খান। কয়েক মাস আগে ছাড়া পাওয়ার পরে তার হাতে আসে নতুন কাজ। মনীষ শুক্লা খুনের ব্লুপ্রিন্ট তারই তৈরি। খুনের আগে 1 মাস এলাকায় রেকি করে নাসির। মনীষের গতিবিধির সবটা নখদর্পণে আনে। তারপর খুনের জন্য একদল সুপারি কিলার ভাড়া করে। খুনের দিন আড়াল থেকে পুরো অপারেশনের নেতৃত্ব দেয় নাসির। তার নির্দেশ মেনে আততায়ীরা আসে, গুলি চালায় এবং ফিরে যায়। পুলিশ প্রথম থেকেই সন্দেহ করছে মনীষ খুনের নেপথ্যে রয়েছে ব্যক্তিগত শত্রুতা। নাসিরের গ্রেফতারিও সেই দিকেই ইঙ্গিত করছে। তদন্ত যত এগোচ্ছে ততই গাঢ় হচ্ছে রহস্যের জাল। সুব্রত পালের রিপোর্ট, আর+ নিউজ, উত্তর 24 পরগনা। আমরা দেখলাম যে এই যে ঘটনা, এই ঘটনাটা অর্থাৎ রাজনীতি এবং ক্রিমিনালাইজেশন যে কোন পর্যায়ে গেছে, ব্যারাকপুর, টিটাগড় এই অঞ্চল ধরে দীর্ঘদিন ধরে তার একটা প্রত্যক্ষ, মানে অনেক কিছু ঘটনাই সেখানে ঘটতো, বিভিন্ন পরিসরে ঘটতো, কিন্তু এত বড় একটা হত্যাকাণ্ড যার জেরে কিন্তু সিআইডি এখন ফুল অ্যাকশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। বিজেপি হাইকোর্টে আবেদন করেছে যাতে এটা সিবিআই এর হাতে যায়। এই বিষয় নিয়ে যেমন একটা রয়েছে, আগামীকাল আছে নবান্ন অভিযান। সেই অভিযানের আগে আমরা আজকে টকশোতে এই যে রাজ্য রাজনীতিতে এই যে এই বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা যখন টকশোতে যাব তার আগে একটু শুনে নেব হচ্ছে যখন ব্রেকিং নিউজটা এলো যে নবান্নে এরকম একটা বড় রকম অভিযানের প্ল্যান, এবং এটা ঠিক সেই মুহূর্তে একদম সন্ধে পড়ার আগেই একটা একদম মোক্ষম একদম স্ট্রাইক, সেটা হচ্ছে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 2 দিন রুটিন স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকবে। ফলে অনেকটা কি জল ঢেলে দেওয়া হলো এই বিষয়টার মধ্যে দিয়ে, প্রশাসনকে একটা সেরকম দিকে একটা চাল দিলেন। আমরা শুনবো জয়প্রকাশ মজুমদার, ভারতীয় জনতা পার্টির রাজ্যের যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি দূরভাষে কি রিয়াকশন দিয়েছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, এবং তাদের মুখে হতাশার কথা এবং পরাজয়ের আর্তনাদ বারবার শুনতে পাচ্ছি আমরা। আর তারই প্রতিফলন হয়েছে যে কাল এবং পরশু নবান্ন বন্ধ রাখার এই সিদ্ধান্ত। স্যানিটাইজেশনের কথা এতদিন মনে হলো না, মমতা দেবী চলে গেলেন অন্য জায়গায় জেলায়, আর এখানে নবান্ন 2 দিনের জন্য বন্ধ করে দিলেন। এ তো দেখা যাচ্ছে যে রাজ্যটাই বন্ধের পথে চলছে। আর কতদিন? 6 মাস পরে নতুন করে খুলবে রাজ্য বিজেপির শাসনে, আর ততদিন পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বন্ধহীন চলবে। আর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন উনি পালিয়ে যাচ্ছেন, তাই নবান্ন বন্ধ করার এই সিদ্ধান্ত। সুতরাং আমাদের অনুকম্পা হচ্ছে এদের ওপরে। এরা যুদ্ধে লড়াইয়ের আগেই হেরে বসে আছে, এবং পরাজিতের আর্তনাদ এদের কথায় এবং এদের এই সব সার্কুলার সিদ্ধান্তে পরাজিতের আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি। প্রদীপ্ত মুখার্জি রয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, পার্থ মুখার্জি রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং অনুপম ঘোষ রাজ্য বিজেপি নেতা, তিনিও যোগদান করছেন। আমি প্রথমে একটু প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, আগামীকাল একটা বড়সড় রাজনৈতিক অভিযান এই রাজ্যে বিজেপি। 2019-এ তাদের এক অভাবনীয় সাফল্যের পর 2021-এ প্রাক্কালে এবং পুজোর প্রাক্কালে ঠিক এই রাজনৈতিক অভিযানের সময় আমরা কালকে নবান্নে 2 দিন স্যানিটাইজেশনস নিয়ে এটা রুটিন কাজ চলবে নবান্নে, এবং যার জেরে কিন্তু এই বিজেপির থেকে রিয়াকশন আসছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম একটা বক্তব্য বিজেপি বলছে। কতটা তাৎপর্যপূর্ণ? স্বাভাবিক, বক্তব্য রাখা বাক স্বাধীনতা আমাদের দেশে রয়েছে। সুপ্রিম কোর্টও সেই বাক স্বাধীনতার ব্যাপারে মত দিয়েছেন আজকে। তো যা হোক, আমরা বাক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে যখন আলোচনা করছি তখন প্রশাসনিক সিদ্ধান্তর বিষয়ে আলোচনাটা করাটাও জরুরি। কারণ প্রশাসনিক সিদ্ধান্তে কখনো এমন ভাবে আমরা বিচার করতে পারি না যেখানে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী তার জেলা সফরে রয়েছেন সেখানে পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। আসলে প্রশাসনিক কাজকর্ম করতে গিয়ে ফাঁকা টানেলে যারা হাত নাড়েন তারা এটা বুঝতে পারবেন না যে প্রশাসনিক কাজকর্ম করতে গেলে মানুষের সঙ্গে থাকতে হয়, এবং মানুষের সঙ্গে থাকতে থাকতে ওই ফাঁকা টানেলে হাত না নেড়ে তাদের একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে হয়। এখন সেই জায়গাগুলো যখন আমরা চারিদিক থেকে দেখতে পাচ্ছি, তখন বিজেপির এই ধরনের বক্তব্য একটা ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করা বিষয় হতে পারে এবং হাস্য কৌতুকের মতন মনে হচ্ছে। তার কারণ
তারা মানুষের সঙ্গে প্রকৃত প্রস্তাবে নেই। তাদের মূল বিষয় এবং তাদের মূল চর্চার ক্ষেত্র কিছু জায়গায় দেখা যাচ্ছে বিকল্প না থাকার জায়গা, সেইগুলো ধরে তারা যখন তাদের রাজনৈতিক চর্চা করছে, সেই রাজনৈতিক চর্চায় তারা তাদেরই রাজ্যকে একটা ভয়ানক আকার ধারণ করেছে বলে রূপ দিচ্ছে। তাদেরই জেলা সভাপতি তাদেরই রাজ্য সভাপতি বলছেন যে উত্তরপ্রদেশের মতন পশ্চিমবঙ্গকে বানানোর চেষ্টা করা হচ্ছে ভয়ঙ্কর। আবার তাদেরই দেশের নেতারা বলছেন যে মহিলাদের শিক্ষা দেওয়া উচিত। এই ধরনের যারা বক্তব্য রাখেন, এই ধরনের যারা চর্চা করেন, তারা বাংলার রাজনীতিটাকে বুঝতে গেলে এই ধরনের বক্তব্য পুনরায় বলবেন, স্বাভাবিক। কারণ যুদ্ধক্ষেত্র তারা রাজনীতিকে ভাবছেন, কিন্তু আমাদের যুদ্ধটা মানুষের জন্য। তৃণমূল কংগ্রেসের যুদ্ধটা হচ্ছে মা মাটি মানুষের পাশে থেকে কাজের যুদ্ধ। এখানে জয়প্রকাশ মজুমদার যতই বলুন যে তিনি এই যুদ্ধ থেকে পালিয়ে গেছেন, তারা যে যুদ্ধের কথা বলছেন সে যুদ্ধ কিন্তু ভোটের যুদ্ধ। ভোটের যুদ্ধ মানুষের ভোটের মাধ্যমে হয়। ভোটের যুদ্ধ ওই বিজেপি কবে অভিযান করছে, তৃণমূল কবে অভিযান করছে, তার দ্বারা হয় না। পার্থ, এই যে কোন একটা আবহ, একদিকে অনেক জায়গায় অশান্তি, ভাটপাড়াতে একটা বড়সড় ঘটনা, আগামীকাল বিজেপির নবান্ন একটা বড়সড় একটা অভিযানের ডাক মানে দিয়েছে। এই রাজ্যে বিজেপির ভোট অনেক বৃদ্ধি পেয়েছে, একটা কনসলিডেটেড সিচুয়েশনসের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ সম্মুখ সমরে এই ক্ষেত্রে অবতীর্ণ হচ্ছে প্রশাসন এবং ভারতীয় জনতা পার্টি, রাজ্য প্রশাসন বনাম ভারতীয় জনতা পার্টি। এরকম একটা পরিপ্রেক্ষিতের মধ্যে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কি বলবে? দেখুন, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আলাদা করে তো কিছু বলা নেই, কেননা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন ঘটনাগুলো কি ঘটছে। 2021-এর যে নির্বাচন আসছে, এই সমস্ত আজকে যেমন আপনি এই করোনার আবহে যে বাংলা যে অনুষ্ঠানগুলো করছেন, তেমনই ওই 2021-এর নির্বাচনের আবহে বাংলার এই অনুষ্ঠান আপনাকে করতে হবে। এবং সেখানে জানি না কত লাশ, কত রক্ত, কত খুন, কত মানুষের মৃত্যুর খবর নিয়ে আমাদের বসতে হবে। তো বিজেপির যে পরিকল্পনা সেটা সমস্তটাই 2021-এর, এবং তৃণমূলের যে তাকে যে উত্তর দেবার যে ব্যবস্থা সেটাও ওই 2021-এ, যাতে বিজেপি ক্ষমতায় আসতে না পারে। ফলে দুটো দলের মধ্যে, দুটো রাজনৈতিক শক্তির মধ্যে এখন লড়াই হচ্ছে। এখন এই দুটো রাজনৈতিক শক্তি তো শুধু আলাদা নয়, এই শক্তিগুলোর সঙ্গে আরও নানা রকমের শক্তি জড়িয়ে আছে, যাদের নিজস্ব কিছু কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, কম্পার্টমেন্টালাইজড ইন্টারেস্ট আছে। তাদের সেই সমস্ত ইন্টারেস্টগুলো আজকে এক জায়গায় আসছে। কেন প্রত্যেকের কাছেই এই নির্বাচন বা রাজনীতি, নির্বাচনে জেতা, এমএলএ হওয়া, কাউন্সিলর হওয়া, এইগুলো এই মুহূর্তে একটা বলা যায় যে প্রফেশন। অর্থাৎ মানুষ যদি সেইগুলোতে থেকে যদি সেই প্রফেশনের বাইরে চলে যায়, তখন তারা কিন্তু যেটা বলে যে বেকার হয়ে যায়। ফলে তাদের চিন্তাগুলো সেইখানে, সেই জন্যে তারা দুপক্ষই এতখানি মরিয়া হয়ে উঠেছে। আর বিজেপির পক্ষে যেটা বলার সেটা হচ্ছে বিজেপি ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় আসতে চাইছে। এবং আমরা যেটা বারবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলছি যে বিশেষ করে বিজেপি, এরা বেসিক্যালি হচ্ছে একটা বাঙালি বিরোধী দল। এই তাদের বাঙালি বিরোধিতার যে উদাহরণ সেটা আমাদের একটা নয়, অনেকগুলো আছে পরপর। এই ধরুন, এই আবহের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে করোনার যখন এই আবহ চলছে, তার মধ্যে অন্যান্য বিলগুলো যেমন তারা পাস করাচ্ছেন, ঠিক তেমনভাবে তারা গোর্খাল্যান্ড ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসছেন। অর্থাৎ পশ্চিমবাংলাটাকে একটা আবার অশান্তি সৃষ্টি করার যে প্রচেষ্টা, এটা কিন্তু বিজেপির চিন্তা এবং কাজের মধ্যে বেশ প্রকট। অশান্তি তৈরি করে রাজনৈতিক লাভটা ঠিক কিভাবে হয় একটু যদি বুঝিয়ে বলেন। রাজনৈতিক লাভ এইটাই হয় যে অশান্তি যখন সৃষ্টি হবে, আজকে পশ্চিমবাংলায় দেখুন, অশান্তি তো নতুন ব্যাপার নয়। অশান্তির আবহে পশ্চিমবাংলা নির্বাচনে অশান্তি, নির্বাচনে হিংসা, এই নিয়ে পশ্চিমবাংলার রাজনীতি। হিংসা বাদ দিয়ে পশ্চিমবাংলার রাজনীতি আমরা চিন্তাই করতে পারি না। ফলে হিংসা না হলে যেন পশ্চিমবাংলার রাজনীতি পরিপূর্ণতা লাভ পায় না। বিজেপি সেটা ধরে নিলাম হচ্ছে একটা রাজনৈতিক সংস্কৃতিতে দাঁড়িয়ে গেছে। কিন্তু বিজেপির এই যে উত্তরবঙ্গে বিজেপির একটা মানে সাফল্য রয়েছে, তাহলে উত্তরবঙ্গে মানে এই গোর্খাল্যান্ড বা হচ্ছে আলাদা উত্তরবঙ্গ নিয়ে একটা রাজ্য, এরকম কিছু কিছু শোনা যাচ্ছে, কিন্তু এর কোনো পুষ্টি নেই, কেন অফিসিয়াল স্টেটমেন্ট নেই, ভাসিয়ে দেওয়া হচ্ছে, যেটা আরো বেশি মানে এরকম একটা আবহ কি তৈরি করতে চাইছে বিজেপি? অবশ্যই অবশ্যই, কেননা 2019-এর নির্বাচনে আমরা দেখেছি মোটামুটিভাবে তারা প্রায় সুইপ করেছিল উত্তরবঙ্গটা। কিন্তু গত 1.5 বছরে আমরা যদি দেখি, বা যেটা আপনারাও নিশ্চয়ই জানবেন, যে বিজেপির সেই যে রাজনৈতিক যে অবস্থানটা, সেটা কিন্তু ক্রমে ক্রমে দুর্বল হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে বিজেপির দিক থেকে একটা ওই আবার রিগেন করা, জমি পুনরুদ্ধারের একটা আলাদা চেষ্টা থাকবে, ইচ্ছে থাকবে। এবং
চেষ্টা বা ইচ্ছের একটা প্রতিরূপ হচ্ছে এই গোর্খাল্যান্ড। কেন গোর্খাল্যান্ড আন্দোলনটা যদি তারা আবার জাগিয়ে তুলতে পারে, তাহলে তারা অনেকগুলো ক্ষেত্রে তারা একসঙ্গে তারা তাদের জিনিসটাকে অ্যাটেন্ড করতে পারবে। দেখুন এই গোর্খাল্যান্ডটা, না একটা মিনিট আমার জাস্ট আমি একটুখানি অ্যাড করছি, গোর্খাল্যান্ডটা কিন্তু শুধুমাত্র দার্জিলিং নয়, দার্জিলিং এবং কালিম্পং দুটো ডিস্ট্রিক্ট, এছাড়া জলপাইগুড়ির যে ডুয়ার্স অঞ্চল সেটা এর মধ্যে আছে, কুচবিহারের কিছু অংশ, আলিপুরদুয়ারের কিছু অংশ। ফলে এইটা যে আমরা ভাবছি শুধু দার্জিলিং, তা নয়, এটা পশ্চিমবাংলার একটা বেশ অনেকটা অংশ, দার্জিলিংয়ের আশেপাশের অনেকটা অংশ মিলিয়ে। ফলে বিজেপি যে আগুন নিয়ে তারা খেলতে চাইছে, যে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী যে অভিযান তারা শুরু করতে চাইছে বাংলায় জেতার জন্য, এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য। প্রদীপ্ত, দেখুন এখানে বিজেপির কথা যখন আমরা বলবো তখন প্রথমেই আমার মাথায় রাখতে হবে তাদের একটা স্লোগান ছিল, এক ভারত অখণ্ড ভারত। এই স্লোগান নিয়ে তারা 2014 এবং 19 সালের ভোটটা লড়েছিল। এখন যখন তারা এক ভারত অখণ্ড ভারতের মতাদর্শ নিয়ে চলছে, তখন তারা কোন অভিপ্রায়ে এই গোর্খাল্যান্ড মুভমেন্টটাকে সমর্থন করছে, সেটা আমার একটা বড় প্রশ্ন রয়ে গেল, 1 নম্বর। 2 নম্বর, 2009 সাল থেকে তারা যখন জিজেএম এর সঙ্গে চুক্তি করে এসছে, সেই 2009 আজকে 2020, 11 বছর হয়ে গেল, তার মধ্যে 6 বছর তারা ক্ষমতায় আছে। তাহলে আমার মনে হচ্ছে তারা যখন এই গোর্খাল্যান্ডের দাবিটাকে নিয়েই বারংবার গোর্খা জনমুক্তি মোর্চার মাথায় টুপি পরিয়েছে, সেখানে তারা একটা গাজর ঝুলিয়ে দিয়েছে, যে গোর্খাল্যান্ডের গাজরটা তারা সর্বদা চোখের সামনে দেখতে পারবে, কিন্তু সেটা আসলে তাদের জায়গা নয়। কিন্তু 3 নম্বর যে পয়েন্টটা দেখবেন, যে 2000 সালে যখন 3টে নতুন রাজ্য হলো, উত্তরাখণ্ড বা ঝাড়খণ্ড, সেইখানে দেখবেন যে সেই সময়ও বিজেপি কিন্তু শাসন ক্ষমতায় ছিল। বেশ, আমি একটু আসবো আমাদের সঙ্গে, এক সেকেন্ড, একটু অনুপম যোগদান করেছে, অনুপম ঘোষ, রাজ্য বিজেপি নেতা অনুপম। আগামীকাল অনুপম নবান্ন অভিযানের বিভিন্ন প্রস্তুতির খবর আমাদের কাছ থেকে আসছে। ভারতীয় জনতা পার্টি বেশ একটা কি শোনা যাচ্ছে, রণংদেহী মূর্তিতে থাকবে, গেরিলা অভিযান হবে, কিন্তু এর মধ্যেই নবান্ন কি অনেকটা জল ঢেলে দিল? সেখানে আগামী 2 দিন স্যানিটাইজেশনের জন্য নবান্ন বন্ধ থাকবে, কি বলবে এই বিষয়? না, আমরা বলবো মুখ্যমন্ত্রী তো এমনিতেই নবান্ন অভিযানের ভয় এমনি ঝাড়গ্রামে গিয়ে বসে আছেন। এবার এই যে রণংদেহী কথাটা বলছেন, এখন দেখুন তৃণমূলকে তো সরাতে গেলে এই রাজ্য থেকে 2010 সালে, এবং যিনি এখানে আমার মানে কংগ্রেসের প্রতিনিধিও এখানে আছেন, যে তৃণমূলের যে অপশাসন চলছে উনিও হয়তো মানবেন, এবং তার জন্য 2016 পরবর্তী সময় বাংলার রাজনীতিতে তৃণমূলের ভারতবর্ষ দুটোতেই অপশাসন আমরা মানছি। পার্থদা শুনে নিন, একটু শুনে নিন, আমি এমনি লেটে এসেছি, ইন্টারাপ্ট করবেন না দয়া করে। তো যেটা হচ্ছে সেটা, এবার যেহেতু 2016 পর তো কংগ্রেস এবং সিপিএম নামক দলটি হিমঘরে ঢুকে গেছে, তো সেইখানে বিজেপি দায়িত্ব নিয়েছে যে তৃণমূলের এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এই যে গরিব বেকারদের চাকরির দাবিতে এবং এসএসসি, টেট প্রভৃতি বিভিন্ন জায়গায় যে ঘুষের বদলে চাকরি দেওয়ার যে প্রথা চালু হয়েছে বাংলায়, এবং এই সমস্ত নিয়ে একটি 7 দফা দাবিতে আমরা কালকে নবান্ন অভিযান করছি। এবং এই নবান্ন অভিযানের একটা মানে রণংদেহী বলবো কিনা জানি না, তবে এইটুকুনি বলতে পারি, সারা বাংলায় একটা বিজেপি কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে আগামীকালের অনুষ্ঠানকে ঘিরে। এবং আমরা এটা জবাব চাইতে যাব, যতই মমতা ব্যানার্জি পালিয়ে যাওয়ার চেষ্টা করুন, নবান্নকে সিল করে দিন, স্যানিটাইজ করুন, বাংলার মানুষ তৃণমূলকে সরিয়ে বাংলাকে 2021 সালে স্যানিটাইজ করবে, করোনা মুক্ত বা তৃণমূল মুক্ত করবে, এইটুকুনি বলতে চাই। আগামীকালের দিকে নিঃসন্দেহে আমাদের নজর থাকবে। আমরা কেন আগামীকাল যদি নবান্ন বন্ধ থাকে বা অন্য রাজ্য প্রশাসনিক বিজেপির এই কার্যক্রমের জন্য, সেখানে বিজেপি কর্মী, নেতা, সংবাদ মাধ্যম, ডাক্তার, হাসপাতালের বিভিন্ন চেম্বার, এই সমস্ত জরুরি পরিষেবাটাই কালকে থাকবে, আমরা তো আছি। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে বিষয়টাকে উঠে আসছে সেটা হচ্ছে গোর্খাল্যান্ড, একটা জিগির তোলা হলো, জিটিএ নিয়ে নাকি বৈঠক হবে আজকে, এই জিগিরটা এলো। উত্তরবঙ্গ নিয়ে নাকি আলাদা একটা রাজ্য করার বিজেপি পরিকল্পনা এরকম করছে, এরকম আসছে। সঠিক ঘটনাটা ঠিক কী বলতো? বিজেপি ঠিক কী চাইছে? এই রাজ্যে কি আবার একটা নতুন করে কি পার্থ তো স্টেট বলছে বিজেপি হচ্ছে একটা বাংলা এবং বাঙালি বিরোধী পার্টি। পার্থদা হয়তো আমরা বাঙালি দলটা করছে এখন, তার জন্য বলছে হয়তো, সেটা আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাঙালি দল বলেছে একটা, মনে আছে পার্থদা? আমরা বাঙালি বলে একটা দল ছিল, ছিল, আমি ওই দলটা করছি। আমরা বাঙালি, কিন্তু আপনারা শুনে নিন, আমাকে জিজ্ঞেস করেছে, আপনাকে না।
পার্থদা শুনে নিন পার্থদা, আমি আমাকে বলে আমি দিচ্ছি। এইটুকুনি এসে যেটুকুনি শুনতে পারলাম, পার্থদা 2-4 লাইন কথা শুনতে পারলাম, তাতে পার্থদা বললেন যে উত্তরবঙ্গে নাকি বিজেপির ভিত কমে এসেছে। কোথা থেকে উনি তথ্যটা পেলেন? দিনে দিনে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, দিনাজপুর, মালদাতে বিজেপির মিছিল, মিটিং, সভায় কাতারে কাতারে লোক যত দিন যাচ্ছে হাজারে হাজারে লোকের বৃদ্ধি ঘটছে। আর পার্থবাবু নাকি এইখানে বসে দূরবীন দিয়ে দেখতে পেয়ে গেলেন যে ওখানে নাকি বিজেপির জনভিত্তি কমছে। তো ভালো, পার্থবাবু এই স্বপ্ন নিয়ে থাকুন, কারণ কংগ্রেসীরা এবং সিপিএম হয়তো এই স্বপ্ন নিয়ে দেখছে এবং রাস্তায়, কলকাতার রাস্তায় মিছিল করছেন। বুড়ো বিমানবাবুকে শেষ পর্যন্ত অটোতে তুলতে হচ্ছে এই বয়সে, সে চাপিয়ে করুন, আপত্তি নেই। লড়াইটা আমরা করছি, লড়াইটা বিজেপি বাংলার যুবক, বেকার মানে এই লড়াইটা কি নিশ্চয়ই বেকার যুবক যুবতীদের এই ইস্যুটাকে নিয়ে বিজেপি দীর্ঘদিন তুলছে, এটা অস্বীকার করছে না একজন সংবাদ মাধ্যমের এবং কর্মী সুজিতদা, হিসাবে, একটা লক্ষণীয়- কিন্তু আপনারা এই সুজিতদা, লড়াইটা একটা কি বিষয় ঐক্যবদ্ধ লক্ষণীয়- বাংলার জন্য লড়ছেন? সুজিতদা, এক সেকেন্ড একটা বিষয় লক্ষণীয়। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার মানুষ জানতে চাইছে একদম। যে আপনারা কি ঐক্যবদ্ধ বাংলার জন্য লড়তে চাইছেন, ঐক্যবদ্ধ ভারতের সাথে তো ঐক্যবদ্ধ না, সত্যি কোনো একটা গোপন একটা এজেন্ডা আপনাদের কাজ করছে এই গোর্খাল্যান্ড বা উত্তরবঙ্গ নিয়ে? না, এটা আপনারা বলতে পারেন। দেখুন, প্রশ্ন এটা, আমরা বলছি না। পাহাড়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো এবং বা সংকল্পপত্র যাতেই বলুন, যেটা বলেছে যে আমরা একটা পার্মানেন্ট বা স্থায়ী রাজনৈতিক সলিউশনের পক্ষে। ওই যে গাজর ফাজর কি সব বলছিল, বা প্রদীপ্ত তো একটা অধ্যাপক মানুষ, ওয়েব কুপার সঙ্গে যুক্ত আছে। তো স্থায়ীটা কি? আমি বলছি সুজিতদা, স্থায়ী সমাধানটা বলো, ইঙ্গিত দাও। একটা শব্দ ইউজ করলো, ওই টুপি পরানো, এটা বলাটা উচিত না। এটা পাবলিক দেখছে তো, এই শব্দগুলো একটা অধ্যাপক হিসাবে ইউজ করাটা উচিত না। তাও এটা আমার রাইট, আমি যেটা করব আপনাকে বলতে হবে না, আপনি আপনার যুক্তি দিয়ে কথা বলুন। সেটা বলছি না, কথার শালীনতাটা একটু শালীনতা আপনার কাছ থেকে আমরা শিখবো না। যারা মুখ্যমন্ত্রীকে বাজে কথা বলেন, সে অধ্যাপক নিয়ে আমার ব্যাপারটা আমি বুঝে নেবো, কারণ আপনারা এটা তো স্বাভাবিক। বিভিন্ন জায়গায় গিয়ে নরেন্দ্র মোদী ছবি দিয়েছে, তুমি তোমার জায়গায় ঠিক থাকো। খুব অভিনন্দন তোমাকে। পারস্পরিক বিবাদে জড়িয়ে পড়ো না। প্রদীপ্ত, আমার অভিনন্দন তোমাকে। প্রশ্নের উত্তরটা পেলাম না অনুপম। না বলতে প্রদীপ্ত মাঝে ঢুকে গেল তো। প্রদীপ্ত ঠিক আছে, স্থায়ী সমাধানটা কি? এক সেকেন্ড প্রদীপ্ত, ঠিক আছে, ওভার রিঅ্যাক্ট করো না কেউ। স্থায়ী সমাধানটা কি অনুপম? সুজিতদা, স্থায়ী সমাধান কি সেটা তখনই বেরিয়ে আসবে যখন রাজ্যের হোম সেক্রেটারি এবং জিটিএর যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্র, রাজ্য এবং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন যখন তিনজনে মিলে বসে এবং পাহাড়ের মানুষ বসে ঠিক করবে যে স্থায়ী সমাধানটা কি। স্থায়ী সমাধানটা এখানে স্টুডিওয়ে বসে বা কেন্দ্রীয় সরকার একা বা রাজ্য সরকার একা বলতে পারবে না। তার জন্যই এই চারটে পক্ষকে মিলে বসতে হবে। সেখান থেকেই একটা বৈঠক থেকে আউটকাম বেরিয়ে আসবে যে স্থায়ী সমাধানটা কি, সেটা এখান থেকে বলা যাবে না। আগামীকাল নবান্ন অভিযানের প্রাক্কালে যেহেতু ভারতীয় জনতা পার্টির 8 দফা দাবি নিয়ে নবান্ন কালকে অভিযান, সেই অভিযানে যে ঝাঁঝের কথা বলছেন, অবশ্য অগ্নিগর্ভ পরিস্থিতি হবে কিনা সেটা কেউই অনুপম বলছে না, কিন্তু আমরা কখনোই চাই না যে 8টা যে দাবি, যে কোনো মুভমেন্ট, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনগুলোকে অন্তত সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে জায়গা পায়। কিন্তু যে প্রশ্নটা উত্তরবঙ্গকে ঘিরে ক্রমশ ধুমায়িত হচ্ছে, বা রাজনৈতিক এই যে খুনকে কখনো কখনো হচ্ছে রাজনীতিকীকরণ হচ্ছে প্রবলভাবে, এইরকম একটা পরিস্থিতি রাজ্যে রয়েছে। স্থায়ী সমাধান এই ক্ষেত্রে কি শুধু ভোটের পরিস্থিতি 2021 সালে, মানে এখনো 6 মাস বাকি, এই সমস্ত নিয়েই এগোবো, বিতর্ককে সামনের দিকে নিয়ে যাবো। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।